পুরো ম্যাচে খেললো বাংলাদেশ, কিন্তু জিতলো সিঙ্গাপুর। 1-0 গোলের হার দিয়ে শেষ হলো বাংলাদেশ দলের এশিয়ান কাপ বাছাই পর্ব। গত বছর মার্চে ভারতের বিপক্ষে যে ম্যাচটা প্রথম ম্যাচ খেলেছিল এই বাছাই পর্বের, এবং সেই ম্যাচেও কিন্তু ম্যাচ শেষে বাংলাদেশের সঙ্গী ছিল আফসোস, কারণ ওই ম্যাচটা আমরা জিততে পারতাম। এবার যখন এই যে শেষ ম্যাচটা সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ 1-0 গোলে হারলো, এই ম্যাচেও সঙ্গী আফসোস, কারণ ম্যাচটা ড্র করতে পারতাম বা জিততেও পারতাম, কিন্তু হয়নি। খেলোয়াড়রা অসাধারণ খেলেছে, আমি আসলে খাটো করে দেখার উপায় নেই, চেষ্টার কমতি ছিল না। এবং বিশেষ করে শেষ 10-15 মিনিট বা শুরুর দিকে সবসময় কিন্তু এই শুধুমাত্র প্রথমার্ধের একটা গোলই পার্থক্য গড়ে দিয়েছে, শেষ পর্যন্ত বাংলাদেশকে ম্যাচটা হারতে হয়েছে। এই ম্যাচ নিয়ে যদি ছোট্ট করে বলি, এই ম্যাচে আমি সবচেয়ে বেশি যে খেলোয়াড়টিকে অভাব বোধ করেছি, তিনি থাকলে ম্যাচের সিচুয়েশনই চেঞ্জ হয়ে যেত, তিনি হচ্ছেন রাকিব। আমি ম্যাচ পূর্ববর্তী কন্টেন্টে বলেছিলাম যে রাকিবের মতো একজন দ্রুত গতির উইঙ্গার না থাকা বাংলাদেশ দলের জন্য একটা বড় ক্ষতি, বড় ঘাটতি। সেই ঘাটতি পুষিয়ে নেওয়ার মতো যে অবস্থায় বাংলাদেশ এই মুহূর্তে নেই, সেটা বোঝা গেছে। একই কারণে রাকিব না থাকার কারণে মোরসালিনকে কিন্তু সেইভাবে খুঁজে পাওয়া যায়নি, কারণ রাকিব এবং মোরসালিনের মধ্যে যে কেমিস্ট্রিটা বা দুজনের মধ্যে যে বোঝাপড়াটা, ওটা অন্য কারোর সাথে হয় না, এবং সে কারণে মোরসালিন নিষ্প্রভ ছিলেন। অন্যদিকে যদি আপনি লেফট সাইডে ফাহিমের কথা বলেন, ফাহিমকে আসলে আমার কাছে আজ আপ টু দা মার্ক মনে হয়নি। ফাহিম যে মাপের খেলোয়াড় বা যে ধরনের সার্ভিস দিয়ে থাকেন, সেটা হয়নি। ওই জায়গাতে ফাহিমকে আরো আগেই বদলি করা যেত কিনা, সেই প্রশ্নটা থেকেই যায়। ওখানেই হচ্ছে কাবরেরার দক্ষতা, ওখানেই কাবরেরার বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন। একইভাবে হামজা চৌধুরী তার সর্বোচ্চটা চেষ্টা করেছেন, কিন্তু তাকে অতিরিক্ত মার্কিং এ রাখা বা সবকিছু মিলেই আসলে সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটা বাংলাদেশ 1-0 গোলে হেরেছে। এই হার দিয়েই বাংলাদেশ এবার যে বাছাই পর্ব, যেটা বললাম যে গ্রুপের 3 থেকে 6 ম্যাচ শেষে বাংলাদেশ 5 পয়েন্ট নিয়ে 3 থেকে গ্রুপ পর্ব শেষ করলো। এখন এখানে তো এই পর্ব শেষ হলো, সবকিছু শেষ হলো, মূল যে জায়গাটা, এই 6 ম্যাচকে আপনি এখন ভুলে যান, এখন ভবিষ্যৎটা আসলে কি, সেই প্রশ্নগুলোই কিন্তু সবচেয়ে বড় আকারে রাখা উচিত। ওটা নিয়েই বেশি আলোচনা হওয়া উচিত, কারণ যে ম্যাচ চলে গেছে এই ম্যাচ আর ফিরে আসবে না, বা এটা নিয়ে আলোচনা করারও আর কিছু নেই। এখন ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক প্রথমত যে জায়গাটাতে, সেটা হচ্ছে যে এই কোচ কাবরেরা কি আসলে দায়িত্বে থাকবেন? 31 মার্চ শেষ হচ্ছে তার চুক্তি। তো যদি তাকে রাখা হয়, সেটা তো বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় দুঃসংবাদ, মানে অনেক বড় বাজে একটা ডিসিশন হবে। এ নিয়ে কোনো সিদ্ধান্ত সন্দেহের অবকাশ নেই। কিন্তু তাকে আসলে রাখবে কিনা, যদি না রাখে, তাকে যদি বিদায় করে, তাহলে দ্রুত বিদায় করে, এবং সেটা খোলামেলা বলে দেওয়া উচিত যে তিনি আর কন্টিনিউ করছেন না। নতুন কোচ কাকে আনবে, তাকে নিয়ে এক ধরনের পরিকল্পনা। এটা শুধু জাতীয় দল না, জাতীয় দলের বাইরেও বয়সভিত্তিক পর্যায়ে যে মার্ক কক্সকে এনেছিলেন, তাকেও রাখা হচ্ছে না, সেটা মোটামুটি কনফার্ম। কিন্তু এই যে জাতীয় দল পরের দিকে বয়সভিত্তিক পর্যায়ে যারা আমাদের খেলোয়াড়রা আসছে, এই খেলোয়াড়দের অ্যাকোমোডেট করা, এবং আরো বংশোদ্ভূত খেলোয়াড়রা তো এটাই শেষ না, আরো আসবে সামনে। তো তাদের নিয়ে একটা সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটা ফুটবল ফেডারেশন কি আদৌ করবে? তাবিদ আউয়ালের মাথায় কি ওই ব্যাপারটা আদৌ কাজ করছে, বা তিনি ওই প্রয়োজনীয়তাটা অনুভব করবেন? কারণ ন্যাশনাল টিমস কমিটির একটা মিটিং হয়েছে মাসখানেক আগে, এরপরে আবার সেই ন্যাশনাল টিমস কমিটির মিটিং কবে হবে কেউ কিন্তু জানে না। এবং এই কারণে টোটাল ব্যাপারটাই যদি ওইরকম একেবারে সময়ের হাতে ছেড়ে দেওয়া হয়, যে না চলছে চলুক, আবার একটা বাছাই পর্ব আসবে, আবার একটা ম্যাচ আসবে, তখন দেখা যাবে হয়তো সাময়িক একজনকে দিয়ে দায়িত্ব, এইটা হলে কিন্তু পুরো ফুটবলটাই ঝিমিয়ে পড়বে। এইটা সবাইকে মাথায় রাখতে হবে। কারণ হামজা চৌধুরী শ্রমিকদের কল্যাণে যে একটা জোয়ার তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে একটা পজিটিভ ভাব তৈরি হয়েছে, তার বড় প্রমাণ আপনি সিঙ্গাপুর ম্যাচে, মানুষ কাজ ফেলে, ওখানে কত মানুষ থাকে বাংলাদেশি, কিন্তু সেই সিঙ্গাপুরের মতো শহরে, সিঙ্গাপুরে সেখানে কাজ ফেলে টিকিটের জন্য হাহাকার, মানে 6,000 টিকিট পেয়েছে, পুরো গ্যালারি ভর্তি ছিল, মানে বাংলাদেশের জন্য যে গ্যালারিটা বরাদ্দ ছিল সেখানে সবাই উপস্থিত ছিল। তার মানে মানুষের আগ্রহ শুধু দেশে না, দেশের বাইরেও অনেক বেশি আগ্রহ তৈরি হয়েছে ফুটবল নিয়ে, এবং সেই আগ্রহটা কাজে লাগানোর জন্য অবশ্যই সুনির্দিষ্ট পরিকল্পনা, লোকাল প্লেয়ার যারা ভালো আছেন তাদের কাজে লাগানো, একই সাথে এই যে আমরা সমিত সোম, হামজা চৌধুরী তো আছে, বয়সভিত্তিক পর্যায়ে যে রোনান সুলিভান, ডিক্লান সুলিভান বা ইব্রাহিম, বিতোষক চাকমা আছে, ট্রেভর ইসলামের আসলে কাজের অগ্রগতি কতটুকু, তাকে পাওয়া যাবে কিনা সাফের আগে, বা জায়ান হাকিমকে পাওয়া যাবে কিনা, এই সব মিলে যারা আছে তাদের নিয়ে একটা একেবারে কংক্রিট প্ল্যান করে যদি এগোনো যায়, তাহলে অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে। কিন্তু এই সন্দেহের জায়গাটা ওখানে যে তাবিদ আউয়ালরা আসলে সেই পরিকল্পনাটায় যাবেন কিনা, সেই পরিকল্পনাটা করবেন কিনা, সেটা যত দেরি হবে তত ফুটবলের জন্য খারাপ হবে। এখন দেখা যাক তাবিদ আউয়ালদের মাথায় ওই পরিকল্পনা বা ওই প্ল্যানটা আসে কিনা।